তখন এখান থেকে যারা মাধ্যমিক দেবেন তাদের কিন্তু সিলেটে গিয়ে মাধ্যমিক দিতে হতো। এখানে মাধ্যমিকের কোনো ব্যবস্থা ছিল না, আমরা এটুকু জানতাম। তো এই ব্যাপারে দেবাশিস দার কাছ থেকে একটু শুনবো, কারণ আমি এই ব্যাপারে এবারে বলছি যে আমাদের পাক স্বাধীনতা পূর্বের কামিনী কুমার চন্দ্রের পরে যিনি খুব সফল ভাইস চেয়ারম্যান ছিলেন মিউনিসিপ্যালিটির, তার উদ্যোগে এই যে মনোযোগ যেটা বলছেন যে শিলচর থেকে করতো, পরীক্ষা দিতে হতো, সিলেটে যেতে হতো, সেটা আমি একটু আপনাদের পরে শোনাচ্ছি। এখানে উল্লেখ করে আমি পরে পরে যাচ্ছি। এখানে উল্লেখ করে যেতে পারে যে 1906 সালের পূর্বে শিলচরের পরীক্ষার্থীদের সিলেট শহরে গিয়ে এন্ট্রান্স পরীক্ষা দিতে হতো। তখন যোগাযোগের একমাত্র ছিল জলপথ। আসাম বেঙ্গল রেলপথ চালু হওয়ার পর 1906 সালে শিলচর এন্ট্রান্স পরীক্ষার কেন্দ্র স্থাপিত হয়। তৎকালীন সিউহাটের হবিগঞ্জ এবং মৌলভীবাজারের পরীক্ষার্থীদের শিলচরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্র হওয়ায় যাতায়াতের পথ সুগম হয়েছিল। হবিগঞ্জে এবং মৌলভীবাজার পরীক্ষার্থীদের সম্মানার্থে সম্বর্ধনা অনুষ্ঠানে 1909 সালে তরুণ রুক্মিণী কুমার দাস ফ্রেন্ডস ইউনিয়ন নামে সংস্থার পক্ষ থেকে যে স্বাগত ভাষণ দিয়েছিলেন তা খুব অপূর্ব আর কি। আমার স্বাগত ভাষণটা আছে, আমি এখানে পড়ছি না সেটা। এইভাবে তার মানে রুক্মিণী কুমার দাসের ইয়েতে তখন ছাত্র ছিলেন, পরবর্তীকালে চেয়ারম্যান হয়েছিলেন, এই পরীক্ষা কেন্দ্র স্থানান্তরিত হয়েছে। হ্যাঁ, তার মানে পরে শোনালাম, এটা কিন্তু মানে অথেন্টিক। সেটাই বলছি, কারণ আমরাও তাই জানতাম যে কামিনী কুমার চন্দ্রের সঙ্গে সম্ভবত ওই সময় ওখান থেকে বিপিনচন্দ্র পালও পরীক্ষা দিয়েছিলেন। পরবর্তীকালে তাদের দেখা হয়, সেখানে দেখা হয়, এবং কামিনী কুমার চন্দ্র শিয়ালদহে মানে এন্ট্রান্সের পরে শিয়ালদহে সেখানে একটা মেসে, এই মেসে তিনি থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব পড়াশুনো সেই মানে উচ্চতর ডিগ্রিগুলো তিনি লাভ করেন, এবং সেখানে আশুতোষ মুখোপাধ্যায় অনেকের সঙ্গেই দেখা হয়েছিল। তো এটা একটা আমাদের জন্য একটা অত্যন্ত শ্লাঘার ব্যাপার। এবং কামিনী কুমার চন্দ্র সম্পর্কে না হয় আমরা পরবর্তীকালে আরো আলোচনা করতেই পারি। আমি এবার আসছি, আমি ইচ্ছে করে আমি আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছি। সেটা আরো একটা ব্যাপার হচ্ছে ব্রাহ্ম সমাজ। শিলচরে যে আজকে শিলচর আধুনিকতা বা প্রগতিবাদী চিন্তাধারা, এই ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম ধর্ম, ব্রাহ্ম সমাজ স্থাপনার ফলে এগিয়েছিল। ব্রাহ্ম সমাজ, এই সাইটে নিয়েছিলাম বলছি, পড়াশোনা পরে বলছি যে ব্রাহ্ম সমাজ তখন শিলচরের কিছু আপনাকে শিলচরের দুটো কারণে শিলচর শহরের উৎপত্তি হয়েছিল। একটা তো বললাম, একটা হচ্ছে লুসেস এক্সপেডিশন, যেটাকে আমরা এখন মিজো বলছি, এটা একটা কারণ। আর হচ্ছে চা কেন্দ্র স্থাপিত হয়। এই দুটো কারণে শিলচরটার উদ্ভব হয়েছিল। শিলচরটার নাম ছিল সেই যুগে টি টাউন বা শিলচর। এই যে লুসে এক্সপেডিশন বলছি যে আমরা, তখন একটা সেনাবাহিনী কেন্দ্র গড়ে উঠেছিল, যেটা আজকে আমরা মাসিমপুর বলছি। সেই জন্য শিলচর স্টেশনের নামটা ছিল শিলচর ক্যান্টনমেন্ট। শিলচর ক্যান্টনমেন্ট, এখান থেকে এক্সপেরিয়েন্সটা হতো। যেমন এনিওয়ে, ব্রাহ্ম সমাজের কথায় যাচ্ছি। ব্রাহ্ম সমাজ সুরমা ভ্যালি, সুরমা থেকে সিলেট শহরে ব্রাহ্ম সমাজ স্থাপিত হয় 1863 সালে। হ্যাঁ, ঠিক 7 বছর পর আপনি চিন্তা করুন, 1870 সালে সুরমা পথে দ্বিতীয় ব্রাহ্ম সমাজ স্থাপিত হয় শিলচরে। শিলচরের ব্রাহ্ম 70-এ শিলচর ব্রাহ্ম সমাজ কাছাড় ব্রাহ্ম সমাজ নামে পরিচিত ছিল। 1898 সালে বিপিনচন্দ্র পাল ব্রাহ্ম ধর্মের প্রচারক রূপে প্রথম শিলচরে আসেন। স্থানীয় নরসিং এমই স্কুলে, বর্তমান নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাহ্ম ধর্মের বিষয়ে ইংরেজিতে ভাষণ দান করেন। শিলচরের তৎকালীন ডেপুটি কমিশনার ক্যাপ্টেন হার্টবেট তার বক্তৃতা সভায় উপস্থিত ছিলেন। শিলচরে সেদিন যারা প্রগতিশীল চিন্তাধারার অনুগামী ছিলেন তার অধিকাংশই ব্রাহ্ম ধর্ম ভাবাপন্ন ছিলেন। এইখানে আমার প্রশ্নটা, ভাবাপন্ন যেটা ব্রাহ্ম ধর্ম পান প্রগতিবাদী চিন্তাধারার ভাবাপন্ন, এরা সেদিন উপস্থিত ছিলেন। শিলচরের প্রথম ম্যাট্রিকুলেট এবং ল গ্রাজুয়েট রায়বাহাদুর হরিচরণ দাস ছিলেন
ব্রাহ্মধর্মের অন্যতম হরিচরণ দে হরিচরণ দাস, দাস। ব্রাহ্মধর্মের অন্যতম পুরোধা কেশবচন্দ্র সেনের একান্ত সচিব, আচ্ছা আচ্ছা আচ্ছা। শিবনাথ শাস্ত্রী, গিরিশচন্দ্র সেন প্রমুখ ব্রাহ্মধর্মের প্রচার, ব্রাহ্মধর্মের কর্মকাণ্ডে শিলচরে আসেন। শোনা যায় শিলচরে শিবনাথ শাস্ত্রী আচার্যরূপে ব্রাহ্মণ বিবাহ সম্পাদন করেন। আচ্ছা। বীরচন্দ্র সেন বাংলায় প্রথম কোরআন অনুবাদ করেন। ব্রাহ্ম মন্দির মাঘোৎসব, প্রতিষ্ঠা দিবস প্রভৃতি অনুষ্ঠান হতো। এবং শিলচরের 1855 সালে মিউনিসিপ্যাল প্রাক্তন চেয়ারম্যান রায়বাহাদুর রুক্মিণী দাসের অনুপ্রেরণায় শেষ মাঘোৎসব ঘটে শিলচরে। সেটা অন্য ব্যাপার। আমি যে এই যে ব্রাহ্ম ধর্মের কথা বলছি, ব্রাহ্ম সমাজ, এই প্রগতিবাদ চিন্তাধারা, সেই সঙ্গে একটু আরেকটা বলছি, আপনারা চিন্তা করুন 1931 খ্রিস্টাব্দে শিলচর থেকে দীনেশ বিশ্বাস, তিনি একটি বিধবা বিবাহের বই আমার কাছে সেটা সংগৃহীত আছে, তিনি লিখেছিলেন। আপনি চিন্তা করুন শিলচর শহরে, বিধবা হিসেবে ছোট্ট শহর, প্রগতিবাদী চিন্তাধারা না থাকলে তো এইভাবে বই লেখা সম্ভবপর না। আর একটা কথা হচ্ছে সেই সময় শিলচরে অনেকটা বিবাহ হয়েছিল। আমার কাছে সংগ্রহে আছে একটা বিবাহের পুরোহিত হিসেবে সম্পাদন করেছিলেন শিবনাথ শাস্ত্রী। না বিদ্যাপীঠ স্কুলের যে নাম বলি, না আমি এখনই বলছি, জানা উচিত তো এটা। আচ্ছা, এখানে দেবাশিস দা ওই না আমি নামটা জানা ভালো। নামটা জানতে জানতে আমি একটা কথা জিজ্ঞাসি যে এইখানে ব্রাহ্ম সমাজের কি একটা আসিল কি মহিলা হ্যাঁ আমি সব বলছি। ব্রাহ্ম মন্দির, ব্রাহ্ম মন্দির, হ্যাঁ ব্রাহ্ম মন্দির। শ্যামাচরণ দেব একটা বিবাহের সম্পাদন করে এবং একজন ভদ্রলোক, তিনি বিয়ে করেননি, তখন ওই বিধবা মহিলার সঙ্গে তার বিবাহ সম্পাদন করে শ্যামাচরণ দেব। শ্যামাচরণ তখন শিলচরের গান্ধী বলা হতো। তো ওই শিলচর বিবাহ হয়েছে, বিধবা বিবাহ। এইসব হচ্ছে এই আমার তো মনে হয়, আমার যতটুকু ধারণা, ব্রাহ্ম ধর্মে ব্রাহ্ম সমাজ প্রগতিবাদ চিন্তাধারা ছিল, এদের জন্যই এটা হয়েছে। না হলে দীনেশ বিশ্বাস বই লিখতেন না বিধবা। এই যে প্রগতিবাদ চিন্তাধারা। আরো কথা বলতে এই প্রসঙ্গে মনে হচ্ছে, তিনি বলছিল রামকুমার নদীর কথা। তিনি লিখেছেন, কোর্টে কাজ করতেন, তিনি কবিতা ছিলেন। কিন্তু এর আগে শিলচরে একদিন এসেছিলেন তিনি, আমি বলে যাচ্ছি, তোমরা সবাই ওনার নাম জানো, তার নাম হচ্ছে দীনবন্ধু মিত্র। দীনবন্ধু ছিলেন ডাক বিভাগের উচ্চপদস্থ আধিকারিক। বাংলা প্রেসিডেন্সি তার পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়। 1871 জানুয়ারি ফেব্রুয়ারিতে কাছাড়ের দক্ষিণ দিকের 4-5টা চা বাগানে এইসব বিষয়রা আক্রমণ করত। তো এইসবের জন্য এইসব উৎপাতে চিরতরে বন্ধ করতে উদ্যোগী হন ইংরেজরা। তো এই দীনবন্ধু মিত্র 1870-71 সালে তিনি শিলচরে এসেছিলেন। তিনি শিলচরের গোবিন্দচন্দ্রের মৃত্যুর পর কাছাড়ের পটভূমি নিয়ে একটি বই লিখেছেন, নামটা হচ্ছে কমলে কামিনী। এই বইটা দীনবন্ধু মিত্র লিখেছেন শেষটায় গোবিন্দচন্দ্রের মৃত্যুর পর। আমি যেটা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে দেবাশিস দার কথা প্রসঙ্গে কথা টান চলতে থাকবো। আমি মাঝখানে একটু ধরাই দিই, নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের নাম আইছে এবং এখানে এক সময় আমি সরকারি শিক্ষকতার চাকরি করি এবং দেবাশিস দাও পড়েন। তো আমার এখানে আজকে একটা লাগে যে এই যে আমরা পুরনো দিনের কথা ব্রাহ্ম সমাজ, এরপরে এই যে কথাগুলা তাই কইরা আর কি। তো আমরা একটা অনুরোধ থাকবো, যারা আমরা এই লাইভটা শুনবা, এই অনুষ্ঠানটা শুনবা, আপনারা যদি এরকম পুরানা দিনের কথা কোয়ার ইচ্ছা হয়, পুরানা দিনের মানুষের নিয়ে কথা কোয়ার ইচ্ছা করে, প্লিজ আমরা সঙ্গে যোগাযোগ করবা। আমরা চেষ্টা করবো আপনার কথাটাও এইভাবে ডিজিটাল করিয়া রাখার আর কি। তো আমরা যে অনুষ্ঠানটা প্রচারিত হইব, নিচে কমেন্ট থাকবো, থাকবো, এখানে একটু আমরা সঙ্গে যোগাযোগ করবা। 9435070130 আমার নাম্বার। আমি কথা বলে যাচ্ছি, বইটি কমলে কামিনী রঙ্গভূমি করে যা এনিওয়ে বইটি ছেপে বের হয় 1873-এর 13 সেপ্টেম্বর, আর গ্রন্থকারের মৃত্যু হয় 1 নভেম্বর ওই বছরে। যে ন্যাশনাল থিয়েটার তার প্রতি শ্রদ্ধা জানাতে বোধ হয় নাটকটি অভিনয় করলো 20 ডিসেম্বর জোড়াসাঁকোতে মধুসূদন সান্যালের বাড়িতে। আরেকটা কথা বলছি যে তিনি যখন আসেন, ডাক বিভাগে ডাক ও তারের সুব্যবস্থা করতে বলা হয়,
দীনবন্ধু আসেন সেই কাজে। কাছাড়ের ডাক বিভাগ ছোটোখাটো ছিল। 1870-71 সালে মোট চিঠি বিলি হয়েছিল 71,000। শতাব্দীর শেষে তা বেড়ে বেড়ে 7 লক্ষ হয়। তবে তখনও কাছাড় জেলায় ডাকঘর মাত্র 30টি। দীনবন্ধু হয়তো ডাকঘরে টাকা জমা রাখার ব্যবস্থা কাছাড়ের প্রবর্তন করেন, এটা আপনারা কিন্তু খুব মনে রাখবেন। কারণ 1871-72 সালে তা চালু হয়। সেই বছর 11 জন লোক টাকা জমা রেখেছিলেন 6,000। তার মানে এটা একটা বিশাল দিক কিন্তু। একটা বিষয় আমি ধরাই দিই, মানে ডাক বিভাগ আসায় আমার বাবার কথা মনে হয়ে গেল এবং আমি খুব ইয়ে করতে পারি আর কি, এর সঙ্গে রিলেট করতে পারি। বাবা পোস্টমাস্টার আসলা এবং বাবা শিলচরেও অনেকদিন চাকরি করছেন এবং উদারবন্দে তো অনেক বছর চাকরি করছেন আর কি। তো ডাক বিভাগ তখনই একমাত্র বিভাগ আছে কমিউনিকেশনের এবং একমাত্র সেভিংস এরও জায়গা আছে। ফলে এটা একটা আমি কই মার্কে ক্যান্টারবারি টেলসের সেই চসার গ্যালারি যে মানে জনসমাগম এখানেই বেশি হইতো, বাজার আর ডাকঘর। এবং এইখানেও আজকে সবাই যে ডাকঘরে জমা রাখছেন ডাকঘরে, সেই প্রবর্তন করে কিন্তু দীনবন্ধু মিত্র। খুব ইম্পর্টেন্ট ব্যাপার এটা। এটা একটা বিশাল ব্যাপার যে দীনবন্ধু মিত্র যে মানে অ্যাকাউন্টসের ব্যাপারটা বা এখানে টাকা রাখা জমা রাখার যে ব্যাপারটা যেটা শিলচরে চালু করেছিলেন, এটা কিন্তু অনেকেই জানি না। আপনারা যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন আপনারা কজন জানেন আমি জানি না, কিন্তু আমি জানতাম না। আমি কিন্তু আজকে সত্যি কথা আজকে আমি প্রথম জানলাম এবং এটা আমাদের জন্য একটা অত্যন্ত শ্লাঘার ব্যাপার। নিশ্চয়ই এটা গর্বের বিষয়। দীনবন্ধু মিত্র কাছাড়কে আমাদের বাংলা সাহিত্য চর্চা আমাদের গর্বের বিষয় যে একটা নাটকও লিখেছেন সেভাবে। রবীন্দ্রনাথ 1921 খ্রিস্টাব্দে আমাদের শিলচরের কাছাকাছি বদরপুরে তিনি সিওটে গিয়েছিলেন, কিন্তু এগুলো শেষের কবিতা বা তার ছোট্ট ছড়াতে শিলচর হায় কিলচর খায় হস্টেলের ছাত্র লিখেছে, কিন্তু এর অনেক আগে। আমি সেটাই বলতে চাই, মাঝিমাল্লার দাঁড়িপাল্লার বাকি একজন মাত্র। এই দীনবন্ধু মিত্র শিলচর সাহিত্য চর্চার যে পুরোধা বলা যায়। এবং এখানে তখন রামকুমার নন্দী মজুমদারের প্রসঙ্গটা আমি কেন বলছি, তুমি বলে যান যে আমার কাছে একটা বিশাল ব্যাপার, এটা বিস্ময় আমার কাছে। আপনারা যারা শুনছেন আপনারা ভেবে দেখবেন যে বিষয়টা কিসের। সেই 19 শতকের শেষ দিকে, 19 শতকের মানে প্রায় শেষের দিকে, পুরো শেষ বলবো না, প্রায় শেষের দিকে, যখন মাইকেল মধুসূদন দত্ত বীরাঙ্গনা পত্রকাব্য লিখছেন, তারপরেই কিন্তু এই বীরাঙ্গনা পত্রকাব্যের উত্তর হিসেবে বীরাঙ্গনা পত্রোত্তর কাব্য রচনা করে তখন। তাহলে যারা এর সঙ্গে বলা হয় মানে শিলচর যে মাতৃসঙ্গীত বা সঙ্গীত রামকুমার নন্দী হাত ধরেই আসলে, এবং এই রামকুমার নন্দী আপনারা অনেকেই জানেন পরমার্থ সঙ্গীত। এবং এই রামকুমার নন্দীর অনেক যে আমাদের যে আগমনী এবং বিজয়ার গান কলিকাতা বিশ্ববিদ্যালয়ে সংগ্রহ করা হয়েছিল, এই যে বইটি, এই বইয়ের মধ্যে অনেকের সঙ্গে রামপ্রসাদ সেনের সঙ্গেও রামকুমার নন্দী সমানভাবে উচ্চারিত একটি নাম। নিশ্চয়ই এটা একটা বড় ব্যাপার আমাদের। তাহলে এই কথাই বলতে চাইছি যে শিলচরকে আমরা ওই যে আমরা শুরুতেই বলেছিল শিলচর কলকাতা মানে জিজ্ঞেস এটা কোথায় কোথায় কি কোথায় অজ পারা যায় কি না, কিন্তু এখানে বলতে যাচ্ছি আপনারা শুনুন সে যে দীনবন্ধু মিত্র এসেছিলেন, রামকুমার নন্দী বই লিখেছিলেন, এখানে শিবরাজ শাস্ত্রী এসেছিলেন, পণ্ডিত রমাবাইয়ের কথা আসছে, পণ্ডিত রমাবাইও এই শহরে এসেছেন, থেকেছিলেন। পণ্ডিত রমাবাইয়ের স্বামী বিপিন বিহারী দাস, তিনি ছিলেন শিলচর বারের 5 নম্বর অ্যাডভোকেট। তিনি নর্মাল স্কুল সুপারিনটেন্ডেন্ট ছিলেন এবং তিনি এটা রসায়ন উপক্রমণিকা বলে একটা বইও লিখেছিলেন, রসায়নের উপক্রমণিকা, প্রতিপাদ্য রসায়নের যে প্রতিপাদ্য বিষয় লেখাটা তিনি শুরু করেছিলেন বলা হয়। এটা শিলচর এরকম মানে অনেক গুণী মানুষ এসেছিলেন যা শিলচর করেছিলাম। শুরুতে বলেছিলাম যেটা প্রব্রজন, এই প্রব্রজনটা হয়েছিল বলেই কিন্তু বাইরের জগতের সঙ্গে শিলচরের সম্পর্কটা একেবারে শুরুতেই ঘটে গিয়েছিল, একেবারে শুরুতে। আচ্ছা, আর একটা কথা বলতে যাচ্ছি যে শিলচরে যেহেতু শুরুতেই বলছিল শিলচর আমার আশেপাশে কথা বলছি, শিলচরে তো চা আবিষ্কার হচ্ছে বরসিংহা চা বাগান, বরসিংহাতে হয়েছিল। পরবর্তীকালে
আমি নামটা ভুলে যাই, নামটা কাছে আমার কাছে ঠিক আছে। আছে, ঠিক আছে, এখানে হ্যাঁ, বলো। এই জলপথে এসেছিলেন একজন অ্যাপ্রেন্টিসশিপ। হ্যাঁ, তিনি ছিলেন আমাদের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী সোনালী ঠাকুরের মানে গুরুজন ভদ্র, নামটা ভুলে গেছি। তিনি শিলিগুড়ি চা বাগানে তিনি এসে ম্যানেজার হিসেবে এসেছিলেন। ও আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে। তিনিও এসেছিলেন, শিল্পী ছিলেন শিলিগুড়ি চা বাগান, এবং এবং তার সিগনেচারও আছে এখন না এইসব। তারপরে আসি আমরা মেয়েদের শিক্ষার ব্যাপারে, হ্যাঁ, যেহেতু জয়া মেয়েদের শিক্ষার ব্যাপারটা মেয়েদের ব্যাপারে হ্যাঁ। মিশনারিরা সবচেয়ে অগ্রণী ভূমিকা নিয়েছিল। 1895 সালে শিলচর মিশনারি স্কুল স্থাপিত হয়। আমি একটু তোমাকে একটু ঠিক আছে, বলো। মাঝখানে থামিয়ে একটা কথা বলছি। আজকে আমার গলার অবস্থা সত্যি খারাপ, এবং কথার মাঝখানে যদি আমি কেসে ফেলি আপনারা আমাকে একটু মার্জনা করবেন। হ্যাঁ, দেবাশিসদা বলবে। আচ্ছা, 1895 সালে এই স্কুলটা স্থাপিত হয়। তখন যিনি প্রথম প্রধান শিক্ষয়িত্রী ছিলেন নাম হচ্ছে মিস ইভান্স। চা আরেকটা না, মিস ইভান্স। যখন চা লাগবে তখনই। আরেকজন শিক্ষয়িত্রী ছিলেন মিস লয়েড। হ্যাঁ, মিস লয়েড। তো এরা কি করতেন, ব্রাহ্মস মন্দিরে গিয়ে মেয়েদেরকে ওই যে মেয়েদের যে ভোকেশনাল ট্রেনিং করাতেন ওদের। আচ্ছা, এই যে গুটি শিল্প, রেশম শিল্প, এইসব বিভিন্ন ধরনের ওরা শিখাতেন এখানে গিয়ে। তো আপনারা চিন্তা করুন সেই সময়ে ম্যামরা গিয়ে এখানে শেখাচ্ছে। এবং আমি যেটা সুমনকে বলছিলাম কয়েকদিন আগে, শিলচরের প্রাক স্বাধীনতা যুগে সবাই মেয়েরা মিশন স্কুলে পড়তো। এরও একজন ছাত্রী ছিলেন, তার নাম সাগরিকা শাম। শাম নঙ্গলচন্দ্র শামের মেয়ে, আচ্ছা। খুব তিনি ভালো সাহিত্যিক। তিনি একটা বই লিখেছিলেন পূর্বাচলের পানে তাকায়। ওই বইটাতে পড়তে হঠাৎ একটা জায়গা আমার থেমে যায় কি, মিস ইভান্স তখন শিলচরে চলে যাচ্ছেন 1940 আগে। 1938-এ শিলচরের প্রথম ভারতীয় প্রধান শিক্ষয়িত্রী এসেছিলেন মনিকা চৌধুরী। শিলচর মিশন এসেছিল প্রথম ভারতীয় প্রধান শিক্ষয়িত্রী। এর আগে ছিল সব ইংরেজ মহিলারা। তো যখন এয়ারপোর্টে দেখা হয়েছিল, সাগরিকার সময় বলছিলেন, সাগরিকা তিনি জড়িয়ে ধরেছিলেন আর বলেছেন একটা কথা, সাগরিকা আমি যে লন্ডনে আমার কটেজটা আছে নাম রেখেছিলাম শিলচর। বাহ, মিস ইভান্স রেখেছিলেন। এবং এটা মানে স্বাধীনতার পূর্ববর্তী শিলচরে চলে যান। সেই তো ফলে শিলচর শহরের এই কথা বলছি, এরা কিন্তু ভালোবাসতেন, এরা শিক্ষণীয় ব্যবসা। লীনানাথের বই বেরিয়েছিল, লীনানাথের একটা আত্মজীবনী বেরিয়েছিল, স্মৃতি সুধা নাকি, ওইটা পেয়েছেন। ওই সময় একজন ওনার বিরুদ্ধে পেলাম আর কি, বিখ্যাত সাহিত্যিকের মৃত্যু হয়েছিল। মিটিং শোকসভা হচ্ছিল, তখন মেয়েরা কথা বলছিল নাকি, তখন এই মিস ইভেন্স বলছেন তোমাদের লজ্জা করে না, তোমাদের দেশের একজন মানুষ সাহিত্যিক একজন মৃত্যু হয়েছেন, শোকসভা হচ্ছে, তোমরা কথা বলছো। লীলানাথের স্মৃতিসুধা একটা বই বেরিয়েছিল। আচ্ছা, লীলানাথের মানে তখন লীনানাথ ছাত্রী হিসেবে ছিল। হ্যাঁ, লীলানাথের খুব ইম্পর্টেন্ট বইটা। আমি সব যত শিল্প থেকে যত আত্মজীবন বেরিয়েছিল অনেক কিছু চালা যায়। ওই যে পূর্বাচলের পানে তাকে এখান থেকে জানলাম শিলচর অন্নপূর্ণা সিনেমার আগের নাম ছিল ইস্টার্ন টকিজ। নাম ছিল। পরবর্তীকালে এরা ছিল 300 একজন ব্যবসায়ী এসে এই সিনেমাটা সিনেমাটা তৈরি করেছিল। ওইটি জানলাম। সেন্টুরির নামটা কিভাবে হলো। সেন্টুরির নামটা হয়েছিল কি, ওই যে উনি একটু বললেন পণ্ডিত রমাবাই। পণ্ডিত রমাবাই ছিলেন সেন্টুরির একটা বাড়িতে ভাড়াটিয়া ছিলেন। সেন্টুরির বাড়িটা বলছি, এটা বলো মণিমল্লিক নাম ছিলেন একজন ভদ্রলোক শিলচরে। স্বামী মেডিকেল হলের পাশেই একটা বাড়ি ছিল, মণিমল্লিকের বাড়ি। তো এখানে একটা আড্ডা বসতো, এটাকে বলা হয় ফিলান্থ্রপিক আড্ডা। আচ্ছা, এখানে ছিল অরুণচন্দ্র, মণিমল্লিক, তারপরে ডাক্তারবাবু অপূর্বচন্দ্র দত্ত, এরকম শিলচর বিয়নাথ দেব, এরা সব আড্ডা সন্ধ্যা হলো। তখন শিলচরের এই সেন্টুরিটা রাস্তার দেওয়ানজি বাজার জানিগঞ্জ হয়ে দেওয়ানজি বাজার যেতে হতো, মানে পুরনো শিলচরের যে রাস্তা যেটা। তারপরে একজন ওই সেন্টুরি এই দেওয়ানজি বাজার যেটা আমরা ওরিয়েন্টাল সিনেমা হল বলছি, সেই জায়গাটা ছিল মানে বলা উচিত না জুতা মানে মানে চামারদের জায়গা এটা ছিল, জুতো টুতো এটা। তারপরে এই রাস্তা বন্ধ ছিল। তখন ধীরে ধীরে শিলচর তো পরিবর্তন হচ্ছে। তখন ওই লোকনাথ রায় বলে একজন ব্যবসায়ী, আমি ওই জায়গাটা বলছি খাদিম যেখানে আছে, খাদিম ওই এরা হবিগঞ্জ থেকে না কুমিল্লা থেকে এসেছিলেন,
অনেক লোক রায়রা এসেছিলেন। লোকনাথ রায় বলে একদিন ফিলান্থ্রপিক আড্ডাতে সে বললেন, অনুচন্দ্র ছিলেন, যে আপনারা, অনুচন্দ্র তখন চেয়ারম্যান জানি না কি ছিলেন, ওনাকে বললেন আমাদের এই রাস্তাটা যে আপনারা যদি এটাকে পরিবর্তন সুজাহাজি করা যায়, সুজাহাজি তোমার ঘুরে আসতে হয় না, জানিগঞ্জ হয়ে উকিলপট্টি হয়ে জানিগঞ্জ হয়ে যানবাজারে না। তখন রাজি হয়ে গেলেন তারা। এরপর রাস্তাটা সংস্কার করা হলো, আবার সেন্ট্রালের নাম রাখা হলো সেন্ট্রাল রোড। এটা পেয়েছি কিভাবে, এটাও একটা ব্যাপার। অনুচন্দ্র একটা বঙ্গসাহিত্য সম্মেলনে এই 2 বছর আগে অনুচন্দ্র কামিনী কুমার চন্দ্রের বই বের করেছিল। এটাতে আমাদের উকিলপট্টির যে জয়ন্তী প্রেস, গোবিন্দ দত্ত লেখার মধ্যে এটা পাওয়া গেছে। আচ্ছা, এই করে খুব মজা লেগেছে আমার, আমার খুব জানার বিষয় এটা। এবং আমি দেবাশিস দা মাঝখানে একটু মজা করেই বলি, এখনো কিন্তু এই যে সোজাসুজি সেন্ট্রাল রোডটা, এখানেও কিন্তু শহরের মধ্যে সবচাইতে বেশি জুতোর দোকানে, অন্য জায়গায় তুমি অত জুতোর দোকান পাবে না। এই সেন্ট্রাল রোডে এই মাথা থেকে, মানে আমি বলছি ভাওয়ালের মোড় থেকে শুরু করে দেওয়ানজি বাজার পর্যন্ত, এই যে জায়গাটা শিলচর শহরের সবচাইতে বেশি জুতোর দোকান। শোনা কথা কিন্তু আমার হতেই পারে, হ্যাঁ, কারণ প্রথম সিনেমা হল হয়েছিল কলাবতী, হ্যাঁ, 1929 খ্রিস্টাব্দে, এটা সবাই জানে। 1929 খ্রিস্টাব্দে এখানে দুজন অ্যাপ্লিকেন্ট ছিলেন। একজন ছিলেন বরদাকান্ত দাস, আর একজন ছিলেন একজন বাণীপাড়া ছাড়িয়ে এখানে একটা মোটর মেরামতের দোকান ছিল ব্রিটিশদের, উনি অ্যাপ্লিকেন্ট ছিলেন। তারপর বরদাকান্ত দাসকে দেওয়া হলো, পারমিশন দেওয়া হলো 1829 খ্রিস্টাব্দে বৈদ্যুতিক চালু করার জন্য, ইলেকট্রিক সাপ্লাই। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি কেটেই বলছি দেবাশিস দাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। যেমন এখানে আমি মানে বলছি, এবং আপনারা যারা শুনছেন আপনারা অনেকেই আমার সঙ্গে একমত হবেন হয়তো। আমরা মানে এই জায়গাটা আমার কাছে একটা দুঃখের জায়গা, কারণ শহরে আলোর দিশারি বলতে যাকে বুঝি আমরা আজকে পর্যন্ত, তিনি কিন্তু বরদাকান্ত দাস। এবং শহরের যে সার্কিট হাউসে শহরের যে ডেপুটি কমিশনারের বাংলোতে, এরকম কিছু বড় বড় জায়গাতে তিনি দিতেন। এবং রাস্তায় ওই টিম করে জ্বলতো ঠিকই, কিন্তু রাস্তার একটা বড় অংশ জুড়ে কিন্তু তিনি আলোর ব্যবস্থা করেছিলেন, বৈদ্যুতিক সরবরাহের। এবং তার যে ডায়নামোটা ছিল তখন, পুরনো দিনে হ্যাঁ শব্দ হতো। আজকের যে বিদ্যুৎ পর্ষদ, এরা কিন্তু পারত, বা আমরা শহরের যারা পুরনো মানুষ এরাও হয়তো পারতেন এই যে পুরনো যন্ত্রপাতিগুলোকে বাঁচিয়ে রাখতে, কিন্তু বাঁচিয়ে রাখেননি। এখন কিন্তু বরদাকান্ত দাসের নামে যে আজকে যেমন দেবাশিসদার মাধ্যমেই আমরা সবাই যে শুনলাম, আপনারাও শুনলেন, অনেকেই জানলেন, এই বরদাকান্ত দাস না হলে কিন্তু তখন শিলচর শহর অন্ধকার থাকতো, সিনেমা হলে হতো না, সিনেমা হতো না। পেশা ওই ব্যবসায়ী আসলো, তাই ব্যবসায়ী শিলচরে, তাই নিলামবাজার থেকে আইসেন। এখানে আবার দেবাশিস দাকে কাটছি আমি। এই বরদাকান্ত দাস না হলে, এটা দেবাশিস দার কাছ থেকে বিশদে শুনবো, কিন্তু আমরা এই বরদাকান্ত দাস না হলে শহরে সেই আমলে বড় বড় বিশ্বখ্যাত গুণী শিল্পীরা কিন্তু আসতেন না। এদের আসার পেছনে যিনি ছিলেন তার নাম বরদাকান্ত দাস। পরিষ্কার টাকা কড়ি ছিল, তো টাকা কড়ি তো অনেকেরই থাকে, অনেকেই অনেকভাবে টাকা কড়িগুলোকে ব্যবহার করে, কিন্তু বরদাকান্ত দাস এই শহরের সাধারণ মানুষের জন্য, যেমন সিনিয়র পিসি সরকার, তারপর উদয়শঙ্কর। আজকে যে মণিপুরী নৃত্য যেটা কাছাড়ে, এটা আনুষ্ঠানিক পর্যায়ে ছিল। উদয়শঙ্কর প্রথম দেখেন এই মণিপুরী নৃত্য, হ্যাঁ, তারপর তিনি এই মানে টাইম তারানি আনাইতা, হ্যাঁ, না না, এবং ওই যে গোলদিঘি, এটা পারেই ছিল, একটা দিঘি ছিল, গোলাকার একটা দিঘি ছিল, ওই গোলদিঘির পারে জায়গা ছিল বরদাকান্ত দাসেরই জায়গা। ওই জায়গাতে প্যান্ডেল মেরাপ খাটিয়ে ওই অনুষ্ঠানগুলো হতো। এবং তখন
তখন কিন্তু মানে রবি শঙ্কর থেকে শুরু করে সব। আলী আকবর খাঁ থেকে, তারপর ওই আলী আকবর খাঁর বাবা তিনি হচ্ছেন আলাউদ্দিন আলাউদ্দিন খাঁ, মাইহার ঘরানার আলাউদ্দিন খাঁ, প্রত্যেকে মানে প্রবাদ প্রতিম শিল্পীরা সব। এখানে এসে অনুষ্ঠান করে গেছেন। এটা একটা মানে ভীষণ ভীষণ শ্লাঘা, ভীষণ আনন্দের ব্যাপার। তিনি কি বললে ইলেকট্রিক মানে বৈদ্যুতিক বলেন নেই, তিনি শিল্পপ্রেমিকও ছিলেন। হ্যাঁ। তার সম্বন্ধে লিখেছি আমি, ছিলেন বলেই তো এত সব আয়োজন। ওই যে আমি একটা লাইন বলছি, শিল্পের ক্ষেত্রে কখনো এমন একজন মানুষের সাক্ষাৎ ঘটে যারা কেবল শুধু মনে পড়ে শিল্পী ও শিল্প প্রেমিক নন, তাদের ভাবনায় প্রাধান্য পায় শিল্পের প্রসার, শিল্পীর প্রতিষ্ঠা লাভ। 30 দশকের শিল্প এমন একজন শিল্পী ও শিল্পগত প্রাণ ছিলেন বরদাকান্ত দাস। সেই সময় বাংলা সাংস্কৃতিক জগতে হরণঘোষের কথা সর্বজন বিদিত। ভারতবর্ষের ইংরাজি বিশেষণ শুধু তার ক্ষেত্রে প্রয়োগ করা হয় ইমপ্রেসারিও। ইমপ্রেসারিও কথার অভিধানিক বাংলা অর্থ হলো প্রমোদ পরিবেশক। তৎকালীন কলকাতা কর্পোরেশন স্ট্রিটের হরিণ ঘোষের নিজস্ব দপ্তরে সাহিত্য সংস্কৃতির জগতের রসিকজনের আনাগোনায় মুখর হয়ে উঠত। হরিণ ঘোষের সঙ্গে বরদাকান্ত দাসের সুসম্পর্ক ছিল। এই সম্পর্কের সুবাদেই শিলচরের নৃত্যানুষ্ঠানের পরিকল্পনা করা হয়। 1930 সালে হরিণ ঘোষের সৌজন্যে কলকাতার প্রাচ্য চিত্রকলা ভবনে উদয়শঙ্কর প্রথম একক নৃত্য পরিবেশনের প্রদর্শন ব্যবস্থা করা হয়। আপনি চিন্তা করুন, হরিণ ঘোষের জন্য কিন্তু উদয়শঙ্কর প্রথম একক নৃত্য পরিবেশন করেন। হ্যাঁ। সেই অনুষ্ঠানে 10 বছর পর শিলচরে উদয়শঙ্কর নৃত্য পরিবেশন করেন। যে সপ্ত পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল, এই নিউজটা সপ্ত পত্রিকায়। আচ্ছা, পত্রিকাতে পড়েছিল। উদয়শঙ্কর সম্পর্কে, বরদয় সম্পর্কে অমলাশঙ্কর 1997 শিলচরে আসেন। একটা সাক্ষাৎকারে মণিপুরী নৃত্যের অভিজ্ঞতা উল্লেখ করেছিলেন। উদয়শঙ্করের সঙ্গে বিয়ের আগে আমি শিলচরে আসি। প্রথমবার হরিণ ঘোষের সঙ্গে এসেছিলাম। বড়দেবাবু হচ্ছে প্যাট্রন অফ আর্ট, মানে শিল্প সংস্কৃতি সমজদার পৃষ্ঠপোষক ছিলেন। বড়দেবই উদয়শঙ্করকে মণিপুরের নাচ দেখানোর ব্যবস্থা করেছিলেন। শিলচরের কাছে কথা এই নাচ দেখানোর ব্যবস্থা হয়েছিল, তা আমার এখন মনে নেই। তবে মিস্টার শঙ্কর অভিভূত হয়েছিলেন। উনি সবসময় বলতেন, উনি যখন মণ্ডপে গিয়ে দেখলেন একটা কলা গাছের নিচে মণিপুরীর মেয়ে নাচের পোশাকে পুতুলের মতন বসে আছে, ইট লুক লাইক পিকচার। ওই নাচ থেকে উদয়শঙ্কর ফিরছিলেন, তখন একটা পরিবেশ তৈরি হয়েছিল। উনি নিরাশা বলে একটা নাচ তৈরি করেছিলেন উদয়শঙ্কর। ভেরি রোমান্টিক ড্যান্স। এটি মণিপুরী নৃত্য ছিল না, বাট দ্য হোল ওয়াজ অ্যাবাউট মণিপুরি ড্যান্স। দুজন মণিপুরি মেয়ে মাথায় ভেল দিয়ে যাচ্ছে, দুজন যুবক অ্যাসকর্ট করে নিয়ে যাচ্ছে। একটা বিদেশি যুবক ওই মেয়েদের মুখ দেখতে চাইছে, এটাই ছিল বৈশিষ্ট্য। তার নাচের ভিতর কোনো মণিপুর নাচের মুভমেন্ট ছিল না। এই প্রসঙ্গে গুরু সেনারক সিংহ বজ্রপাতি সিংহের নাম উল্লেখযোগ্য। উদয়শঙ্করের চেষ্টায় কবিগুরু জীবিত থাকাকালীন গুরু সেনারক সিংহ শান্তিনিকেতনে শিক্ষক রূপে নিযুক্ত হয়েছিলেন। পরবর্তীকালে সস্তেক সেনারক সিংহ আর বজ্রপাতি সিংহ ভারত তথা বিশ্বের বিভিন্ন স্থানে উদয়শঙ্কর নৃত্যদলের সঙ্গে বিভিন্ন স্থানে নৃত্য প্রদর্শন করেন। তার মানে ঘটনাটা এই জায়গাতে যেগুলো মানে আজকে অত্যন্ত আলোচনার বিষয়, এবং আমার মনে হয় যে এই আলোচনাগুলো অত্যন্ত জরুরি আলোচনা। যে উদয়শঙ্করের এখানে আসা, অমলাশঙ্কর বিয়ের আগে এসেছিলেন, আচ্ছা ঠিক আছে, এবং এখানে পাশে মণিপুরি গ্রামে গিয়ে মণিপুরি নৃত্য দেখানো, সেটার দায়িত্ব নিয়েছিলেন বরদাকান্ত দাস। এবং এখান থেকেই জয়যাত্রা শুরু, কিন্তু শান্তিনিকেতনের পথ সুগম হলো সেই মণিপুরী নৃত্যশিল্পী গুরু সেনারক সিংহ। এবং শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ উদয়শঙ্কর শিলচরে দেখেছিলেন বলেই তো শিলচর শহরতলিতে এই নাচটা দেখেছিলেন বলেই তো গিয়ে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এই নিয়ে দরবার করতে পেরেছিলেন। ফলে শিলচর শহরের অতীত, আরেকটু অতীতে যাব, এখন এক্ষুনি যাব, তোমার কাছে প্রশ্ন ছুড়ে দেব আমি। শিলচর শহরের অতীত নিয়ে যারা কিছুমাত্র সন্দিহান, তাদের অন্তত আজকের অনুষ্ঠান যারা দেখছেন, তাদের মনে এটুকু আসবে যে সন্দেহ থাকার কথা নয়। অন্তত শুরুতে যেটা বলেছিলাম, যে কেউ বলেছিলেন যে 1947-এ দেশ স্বাধীনতার সময় নাকি শিলচর শহরে জন্ম, এটা সঠিক নয়। এটা প্রমাণ হয়ে গেল। এই
কথা এতে আই গেছে একদম কমেন্টে। একেবারে একেবারে এবং আজকে যে যারারই নাম আইছে আমরা এখানে আমরা সবাই তার প্রতি কৃতজ্ঞ এবং শ্রদ্ধা জানাই হ্যাঁ। যে তারা ওই সময়ে এখানে আইসলা দেখে আজকে আমরা এই সময়টা এখানে পাইছি, মানে এই শহরটারে পাইছি। তারা অবশ্যই। একটা বিশাল অবদান রয়ে গেছে গিয়া। অবশ্যই। আর সিনেমা বৈদ্যুতিক জায়গা থেকে হ্যাঁ। যার কথা তুমি একটু আগে বলছো। বৈদ্যুতিক আমরা সিনেমা প্রদর্শন ব্যবস্থা হতে পারে না তো। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটার প্রথম সিনেমা হলের মালিক হচ্ছে ভীষণ লালা, এই সেন্ট্রাল রোডে। এবং ফিল্ম যে একটা ভীষণ রকমের মাধ্যম তখন আছে। নিশ্চয়ই, শিল্প মাধ্যম। এখন না আমরা হাতে হাতে মোবাইল ঘুরে দেখে এটা বুঝতে পারি না। না। এবং ওই সময় টাইম যে ইয়েটা নিসলা, স্টেপটা নিসলা, এবং এখানে যে না, electricity- আমার মনে হয় দেবাশিস দা, মনোজ দা, আমরা সব কিন্তু এরই ফলাফলটা এখন পাচ্ছি আমরা। হ্যাঁ। এবং একটা কথা বলি, এই প্রসঙ্গে একটা কথা বলি, বরদাকান্ত দাস প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে মানে উৎসাহের উৎস ছিলেন। হ্যাঁ। কার কাছে বলছি আমি, মার্জনা করবেন, কার কাছে বলছি আমি, তিনি হচ্ছেন সাধন মুখোপাধ্যায়, সাধন মুখার্জি। আচ্ছা। কারণ এখানে সিনেমা তৈরি করা যায় এরকম একটা ভাবনাও কিন্তু তৈরি হয়েছিল। এবং সাধন মুখার্জি, এই ছবিটা কিন্তু আমরা দেখিনি কেউ, এখনো বাক্সবন্দী হয়ে আছে। আচ্ছা। সাধন মুখার্জি কিন্তু কাঠুরেও জল দেবতা নামে এটি প্রথম, মানে যেটাকে আমরা পূর্ণ দৈর্ঘ্যের ছবি বলি, পূর্ণ দৈর্ঘ্যের ছবি তৈরি শুরু করেছিলেন, যেখানে সাধন মুখার্জির ছেলে প্রদীপ মুখার্জি, তিনি কিন্তু ওই কাঠুরে বা জল দেবতা এদের কারো হয়েছিলেন, কোনো চরিত্রে অভিনয় করেছিলেন। এবং এই ছবিটি মানে আমাদের কাছে দুর্ভাগ্যের ব্যাপার যে শিলচর শহরে প্রথম মানে নিজস্ব উদ্যোগে, নিজস্ব ক্ষমতায় যে চিত্রনাট্য তৈরি করে, মানে ছবি তৈরি করার যে মানে যাত্রা শুরুটা, এই শুরুটা করেছিলেন সাধন মুখার্জি। এটা এই প্রসঙ্গে কিন্তু বলতেই হয়। নিশ্চয়।